সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কারক সম্পর্কে। তো আজকে আমরা শিখব কারক বিভক্তি সম্পর্কে। কারক আর বিভক্তি এটার থেকে বিসিএস, ব্যাংক, এইচএসসি, এসএসসি, জেএসসি সব জায়গাতেই কিন্তু বাংলা ব্যাকরণের প্রশ্ন হয়ে থাকে। তো এই টপিকটাকে আমরা ছোট ছোট 3টা লেকচারে আলাদা করেছি। আজকে প্রথম লেকচারে আমি কারকের প্রাথমিক আলোচনা করব। তো আসো শিখে নেওয়া যাক কারক খুব সহজভাবে। তার জন্য আগে জানি কারকটা কি। কারক হচ্ছে, কারক শব্দটা আসছে ক্রি যোগ নক অথবা অক থেকে। তো ক্রি অর্থ হচ্ছে ক্রিয়া, আর নক বা অক অর্থ হচ্ছে সম্পর্ক। তার মানে হচ্ছে ক্রিয়ার সম্পর্ক। কারক তার মানে কি? ক্রিয়ার সম্পর্ক। ক্রিয়ার কিসের সাথে সম্পর্ক? আচ্ছা, তার আগে জেনে নিই ক্রিয়া বিষয়টা কি। হ্যাঁ, ঠিকই ধরছো, ক্রিয়া হচ্ছে পদ। আচ্ছা, তাইলে বলো পদ কত প্রকার? কত প্রকার? 5 প্রকার না, পদ হচ্ছে 2 প্রকার। 2 প্রকার কি কি? পদ হচ্ছে নামপদ আর ক্রিয়াপদ। নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ মানে হচ্ছে যার দ্বারা কাজ করা বোঝায়। এখানে দেখো একটা বাক্য লেখা হয়েছে, জ্যোতি প্রতিদিন সকালে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। তো এর মধ্যে কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? বিতরণ করে দ্বারা। তার মানে ওইটা হচ্ছে ক্রিয়াপদ। আর বাকি যে অংশটা থাকলো একটা বাক্যে, সেটা হচ্ছে নামপদ। তো কারকটা কি বলছি আমি? ক্রিয়ার সম্পর্ক। ক্রিয়ার কার সাথে সম্পর্ক? ক্রিয়ার পাশে কি আছে? নামপদ আছে। তার মানে অবশ্যই নামপদের সাথেই ক্রিয়ার সম্পর্ক, সেটাকে বলবো আমরা কারক। আচ্ছা দেখো, নামপদের মধ্যে অনেকগুলো পদ আছে। এই প্রত্যেকটা পদের সাথে ক্রিয়ার একটা সম্পর্ক এই বাক্যের মধ্যে থাকে। সেই সম্পর্কগুলোই হচ্ছে কারক। তো সেটা নির্ণয় করার জন্য আমরা একটু জানবো যে কারক কয় প্রকার। আমরা সবাই জানি কারক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। এই 6 প্রকার কারক। তো খুব সহজে আমরা শিখবো। শুধু একটু মনোযোগ দিবে এখানে যে আসল ট্রিক্সটা ধরতে হবে। কখনো আমরা মুখস্থ করব না যে কারক আসলে কিভাবে বের করতে হয়। তো কারক কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে প্রতিনিয়ত তুমি প্রত্যেকটা বাক্যে, যে বাক্যে তোমাকে কারক করতে বলবে, সেই বাক্যের শুরুতেই তুমি ক্রিয়াপদটা চিহ্নিত করবা। ক্রিয়াপদ মানে কি? যেটা দ্বারা কাজ করা বোঝাবে। তার মানে এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে বিতরণ করে। তার মানে আমরা এটা চিহ্নিত করব। এরপরে এই ক্রিয়াপদকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং ক্রিয়াপদ তার কি উত্তর দেয় তার উপর ভিত্তি করবে সেটা কোন কারক। তো আসো শুরুতেই আলোচনা করি কর্তৃকারক। কর্তৃকারক, এখানে আসলে আমরা ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে অথবা কারা, প্রশ্ন করি কে অথবা কারা, তাহলে ক্রিয়াপদ থেকে কোনো উত্তর পাওয়া গেলে সেইটাই হবে কর্তৃকারক। তার মানে এখানে ক্রিয়াপদ কি আছে? বিতরণ করে। আচ্ছা, প্রশ্ন করা যাক, কারা বিতরণ করে? এর মধ্যে কি তার কোনো উত্তর আছে? উত্তর পাওয়া যাচ্ছে না। কারা এই ধরনের উত্তর নাই। তবে কে বিতরণ করে যদি বলি, তাহলে কে বিতরণ করে? তাহলে কিন্তু উত্তরটা আসে জ্যোতি বিতরণ করে। তাহলে এখানে জ্যোতি বিতরণ করে। আমি কি বলছি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, কোন উত্তর পাওয়া গেল? হ্যাঁ, জ্যোতি, এই উত্তরটা পাওয়া গেল। তার মানে এইটা পাইলাম আমরা কে দ্বারা প্রশ্ন করলে। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে সেটা কোন কারক হবে? কর্তৃকারক। তার মানে এখান থেকে এইটা কি হচ্ছে? কর্তৃকারক হচ্ছে। এরপরে আসো, তাহলে এখান থেকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, কে উত্তর পেলাম হচ্ছে জ্যোতি। আর তাহলে এই জ্যোতিটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। এরপরে আমি বললাম বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে। এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ, হ্যাঁ, খেয়েছে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবা? কে অথবা কারা দিয়ে। তাহলে কে খেয়েছে, উত্তরটা কি পাওয়া যাচ্ছে? বুলবুলিতে। তাহলে এখান থেকে বুলবুলিতেটা, যদি এখানে বুলবুলিতে এর নিচে রেখা টানা থাকতো তাহলে আমরা বলতে পারতাম বুলবুলিতে হচ্ছে কর্তৃকারক। তার মানে কে খেয়েছে, উত্তর পাইলাম বুলবুলিতে, তাই এটা হচ্ছে কর্তৃকারক। এরপরে আসো কর্মকারকে।
কর্মকারকের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার প্রশ্ন করব কোথায়? ক্রিয়াতে এসে। প্রশ্ন করব ক্রিয়াতে এসে। তোমার মূল ট্রিক্সটাই হচ্ছে যে তুমি কি করবা, ক্রিয়াপদটা চিহ্নিত করে সেখানে এই প্রশ্নগুলো করতে থাকবা। তাহলে ক্রিয়াপদ এই বাক্যের মধ্যে থেকে একটা উত্তর নির্দেশ করবে, সেই উত্তরটাই ওই কারক। এখানে দেখো কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কি অথবা কাকে। আচ্ছা এখানে প্রশ্ন করো কি বিতরণ করে, এখানে লাগায় দাও কি বিতরণ করে, কি শব্দ লাগায় দিচ্ছি, কি বিতরণ করে, হ্যাঁ মিষ্টি বিতরণ করে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি কি বিতরণ করে, তাহলে মিষ্টি, তাহলে এটা কোন কারক হবে? কর্মকারক। হ্যাঁ কি বিতরণ করে এর উত্তর পাইলাম হচ্ছে মিষ্টি, আর তাহলে এটা কোন কারক হবে? কর্মকারক হবে। আচ্ছা এরপরে দেখো কাকে বিতরণ করে, তার কি উত্তর আছে? কাকে বিতরণ করে, হ্যাঁ কাকে বিতরণ করে, এই যে পথ শিশুদের, তাহলে এখান থেকে কাকে বিতরণ করে? পথ শিশুদের। এইটাও কি হওয়ার কথা ছিল? কর্মকারক। কিন্তু না, এখানে আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে কাকে দ্বারা আমরা অন্য একটা কারককেও নির্দেশ করে থাকি। যে কাকে দ্বারা প্রশ্ন করার দুইটা বিষয় আছে। একটা, কাকে দ্বারা প্রশ্ন করব সেখানে যদি কোনো স্বার্থ বোঝানো থাকে বা কোনো বস্তু বোঝানো থাকে, সেই ক্ষেত্রে সেটা কর্ম হতে পারে। তবে কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা এখানে দেখো কাকে দ্বারা প্রশ্ন করে যদি আরেকটা কারক পাই আমরা, সেটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকের বিষয়টা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করব এবং সেখানে যদি দান বুঝাই, ভক্তি বুঝাই, সেবা বুঝাই, সাহায্য বুঝাই, ইবাদত বুঝাই, অর্থাৎ কি যেখানে নিঃস্বার্থভাবে কোনো কিছু করা হয়। আসলে কি নিঃস্বার্থভাবে কোনো কিছু করা যায়? হয়তো যায় না। তারপরেও এই কারক সম্পর্কে অনেক বিতর্ক থাকলেও আমরা এখানে ধরে নিচ্ছি এই বিষয়গুলো নিঃস্বার্থভাবে করা যায়। যে দান, ভক্তি, সেবা, সাহায্য, ইবাদত, এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি বলা হয় কাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তরটা করব সম্প্রদান কারক হিসেবে। তো এইবার আসো কাকে বিতরণ করে। এখানে আমি যে বললাম নিঃস্বার্থভাবে কোনো কিছু করা বুঝাবে, তো এখানে দেখো তো এটা কি নিঃস্বার্থভাবে করা বুঝায়? পথ শিশুদেরকে মিষ্টি বিতরণ করে। আচ্ছা পথ শিশুদের যদি মিষ্টি বিতরণ করে, বিনিময়ে কি তার থেকে টাকা নেওয়া যায় বা টাকা নেওয়া হয়? অবশ্যই না। তাহলে এই যে এখানে নিঃস্বার্থভাবে একটা ভালো কাজ করা হচ্ছে, তাই এটা হবে সম্প্রদান কারক। তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে উত্তর পাইলাম পথ শিশুদের, আর এইটা কোন কারক হবে? হ্যাঁ এটা সম্প্রদান কারক হবে। এরপরে দেখো আমি সম্প্রদান কারকের আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমি বললাম ভিক্ষুককে টাকা দাও। দাও হচ্ছে ক্রিয়াপদ, তো প্রশ্ন করো কাকে টাকা দাও? ভিক্ষুককে। তাহলে এইটা হচ্ছে এখান থেকে সম্প্রদান। কিন্তু আমি যদি বলি দোকানদারকে টাকা দাও, আচ্ছা দোকানদারকে টাকাটা কি এমনি এমনি দেওয়া হয়? না, কোনো কিছু খরিদ করে তার বিনিময়ে টাকাটা দেওয়া হয়। এই জন্য এইটা নিঃস্বার্থভাবে বোঝায় না, তাই এইটা হবে কর্মকারক। দুইটাতেই কিন্তু দেখো কাকে দ্বারা প্রশ্ন করা হয়েছে, কাকে টাকা দাও, কাকে দাও? দোকানদারকে। এই ক্ষেত্রে এটা কর্ম, কারণ এখানে নিঃস্বার্থভাবে বোঝাচ্ছে না, এখানে একটা স্বার্থ থাকে, আমরা একটা পণ্য ক্রয় করে তার বিনিময়ে টাকাটা দিই। আর এখানে দেখো ভিক্ষুককে দাও, তো ভিক্ষুককে দেওয়ার মধ্যে এখানে কিন্তু আমরা ভিক্ষুককে বলি না যে তুমি ভিক্ষুককে টাকা দিয়ে বলি না এই টাকাটা আবার ফেরত দিয়ে যাও, এরকম কিন্তু কোনো কিছু না। তো তার মানে সম্প্রদান মানে নিঃস্বার্থভাবে কিছু করলে সেটা সম্প্রদান, আর যদি সেখানে স্বার্থ থাকে তাহলে সেটা কর্ম। এরপরে আসো করণ কারক। করণ কারক, আচ্ছা করণ মানে হচ্ছে কোনো কিছুর সাহায্যে, কিসের সাহায্যে দ্বারা যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণ কারক। আচ্ছা এখানে যদি প্রশ্ন করি কিসের সাহায্যে বিতরণ করে, কিসের সাহায্যে বিতরণ করে, এর মধ্যে থেকে উত্তর পাওয়া যাচ্ছে। হ্যাঁ কিসের সাহায্যে, তাহলে জ্যোতি প্রতিদিন সকালে প্যাকেট থেকে হ্যাঁ এর মধ্যে নাই, তবে আমি যদি একটু যোগ করে দিই নিজ হাতে, তাহলে দেখো কিসের সাহায্যে? নিজ হাতের সাহায্যে। তার মানে এই যে সাহায্য, কিসের সাহায্যে বিতরণ করা হচ্ছে, এইটাই হবে এখানকার করণ কারক।
তাহলে কিসের সাহায্যে? নিজ হাতে বোঝাচ্ছে, তার মানে এখানে নিজ হাতে তা হচ্ছে নিজ হাতে, এটা হচ্ছে করণ কারক। এরপরে আমি বললাম হকি স্টিকে তার মাথা ফাটলো। কোথায় প্রশ্ন করতে হবে? ফাটলো মানে ক্রিয়া চিহ্নিত করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে আমরা ক্রিয়াপত্র চিহ্নিত করব। তাহলে কিসের সাহায্যে ফাটলো? হকি স্টিকের সাহায্যে। তাহলে হকি স্টিকটা এখানে করণ কারক। এরপরে আসো অপাদান কারক। অপাদান কারক বলতে আমরা বুঝাবো কোথাও থেকে চলমান কিছু বুঝাবে, যে কোথাও থেকে, কখন থেকে, মানে কোথায় থেকে দ্বারা প্রশ্ন করব, কখন থেকে দ্বারা প্রশ্ন করব। এইটা একটা গতিশীল অবস্থা বুঝাবে, স্থির না, একটা গতিশীল অবস্থা। কোথায় থেকে তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে, তার মানে একটা গতিশীল প্রসেস থাকবে। আর কখন থেকে তার মানে সময়ের একটা ব্যাপ্তি থাকবে, একটা সময়টা চলমান সময় বোঝাবে। অথবা এখানে কি হবে? ভয়ের উৎস বুঝাবে, কোনো কিছু থেকে যদি ভয় আসে তাহলে এই যে ভয়টা আসছে যেখান থেকে, সেটা হচ্ছে অপাদান কারক। আর অধিকরণটাও এর সাথে সিমিলার, তাই এই দুইটা হয়তো একটু জটলা পাকতে পারে, এই দুইটা আমি একসাথে আলোচনা করতেছি। অধিকরণ কারকটা হচ্ছে এইটাও স্থান বুঝাবে এবং কাল বোঝাবে অথবা কোনো বিষয় বুঝাবে। স্থান, সময় অথবা কোনো বিষয়। প্রশ্ন করব কি? কোথায়, কখন। এখানেও কিন্তু প্রশ্ন করছি কোথায়, তবে সাথে যুক্ত ছিল কি? কোথায় থেকে, কখন থেকে। তো তার মানে কি কোথায় থেকে কখন থেকে একটা চলমান প্রক্রিয়া। আর এইটা দেখো কোথায়, স্থির, একটা নির্দিষ্ট জায়গা। কোথায় থেকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত, এরকম কিন্তু বোঝাচ্ছে। তো এই যে স্থির ভাবে কোনো জায়গা, কোনো সময় যদি বোঝানো হয় তাহলে সেটা অধিকরণ কারক, আর যদি গতিশীল হয় তাহলে সেটা অপাদান কারক। আর একই সাথে ভয়ের উৎস বুঝালে সেটা অপাদান কারক। আচ্ছা, আমি এখান থেকে যদি প্রশ্ন করি কোথায় থেকে বিতরণ করে, এর মধ্যে থেকে উত্তর আসে কি? প্যাকেট থেকে। এই যে এটা দেখো কোথায় থেকে, কোথায় থেকে। আচ্ছা, কোথায় থেকে, তাহলে এখানে উত্তর পাচ্ছি হচ্ছে প্যাকেট থেকে। তাহলে এখানে প্যাকেটটা কি হবে? অপাদান হবে। আমি বললাম আকাশ থেকে বৃষ্টি পড়ে। আকাশ থেকে বৃষ্টি পড়ে। আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাহলে কোথা থেকে বৃষ্টি পড়ে? আকাশ থেকে বৃষ্টি পড়ে। আকাশ থেকে, দেখো একটা আকাশ থেকে পড়তেছে, কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে আসতেছে। তো এখানে যদি বিচ্যুত বোঝায়, বিরত হওয়া বোঝায়, কোনো কিছু থেকে স্খলিত হয়ে আসছে এরকম বোঝায়, মানে বের হয়ে আসতেছে এরকম বোঝায়, মানে চলে যাচ্ছে এরকম বোঝায়, মানে কি এক কথায় গতি বুঝায়। তোমরা মাথায় রাখবে শুধু গতি বুঝায়, তাহলে সেটা অপাদান হবে। তাহলে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা আকাশ থেকে, এটা হচ্ছে অপাদান কারক। এরপরে আমি বললাম বর্ষাকালে সাপের ভয়। বর্ষাকালে সাপের ভয়। এই যে দেখো ভয় চলে আসছে। ভয়টার উৎস কি? বর্ষাকাল। বর্ষাকালকে ভয় পায় নাকি সাপকে ভয় পায়? হ্যাঁ, সাপকে। তো এই যে সাপটা হচ্ছে অপাদান কারক। যদি বলি বাবাকে ভয় পাই, বাবাকে অপাদান কারক। যদি বলি মাকে ভয় পাই না, মাকে অপাদান কারক। তো ভয় পাই অথবা পাই না, ভয়ের উৎসটা যেটাকে ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে অপাদান কারক। এরপরে দেখো এখানে তাহলে বর্ষাকালে এটা কি হবে? বর্ষাকালে একটা সময় বোঝাচ্ছে। আমি বললাম অধিকরণে কি বোঝাবে? সময়, স্থান, বিষয়। তো এখানে দেখো বর্ষাকালে বলতে একটা সময় বোঝাচ্ছে, তাই এইটা কিন্তু অধিকরণ। কখনোই কিন্তু এটা উল্টো পাল্টা করা যাবে না। অধিকরণে কি হবে? অধিকরণে একটা স্থান বুঝাবে অথবা একটা সময় বুঝাবে। তো এখানে আমি প্রশ্ন করো যে এখানে প্রশ্নটা কি দিয়ে করব? কোথায় এবং কখন। তো এই বাক্যে বিতরণ করে কে প্রশ্ন করো,
কোথায় বিতরণ করে? কোথায় বিতরণ করে কোনো উত্তর আছে কি? না, উত্তরটা নাই। তাহলে দেখি কখন বিতরণ করে, এর কোনো উত্তর আছে? হ্যাঁ, কখন বিতরণ করে? এই যে প্রতিদিন বিতরণ করে, অথবা কি সকালে বিতরণ করে। তাহলে একই সাথে আমি বলতে পারবো প্রতিদিন সকালে বিতরণ করে। কখন বিতরণ করে? প্রতিদিন সকালে। তাহলে প্রতিদিন অথবা সকালে দুইটাই কিন্তু একটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালেই সেটা অধিকরণ। তাহলে এখানে কখন বিতরণ করে তার উত্তর পাইলাম প্রতিদিন সকালে। তাহলে এটা কিন্তু এখানে অধিকরণ কারক। তো এখানে আবার আমি বললাম স্নেহা অঙ্কে পাকা। তো এখানে দেখো একটা বিষয়ের কথা যদি বোঝানো হয়, যে কোনো বিষয়ে কেউ খুবই ভালো অথবা কোনো বিষয়ে কেউ খুবই খারাপ, কোনো বিষয়ে কারো খুব দক্ষতা আছে অথবা কোনো বিষয়ে কারো দক্ষতা নেই, এরকম যদি বুঝাই, তাহলে সেই ক্ষেত্রে ওই বিষয়টাকে আমরা বলবো অধিকরণ কারক। তাহলে কোনো বিষয় যদি বোঝানো হয়, যদি কোনো স্থান বোঝানো হয়, যদি কোনো সময় বোঝানো হয়, আমি বললাম যে আকাশ ভরা তারা, তাহলে আকাশ একটা স্থান, এখানে আকাশটা হচ্ছে অধিকরণ কারক। আমি বললাম পুকুর ভরা মাছ, তাহলে পুকুরটা একটা স্থান, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, আজকে এটুকুই থাক। আগামী লেকচারে আমরা শিখব বিভক্তি সম্পর্কে, এবং তারপরের লেকচারে একই সাথে কারক বিভক্তি দুইটাই শিখব, এবং সামগ্রিকভাবে আমরা কারক বিভক্তি থেকে যে পরীক্ষায় নম্বর আসে এটা নিজেরা পাওয়ার জন্য সচেষ্ট হব। ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। আগামী লেকচার দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।